মধ্যপ্রাচ্যে ইরানই হলো একমাত্র দেশ যার সবথেকে বড় আর সবথেকে সক্ষম ব্যালিস্টিক মিসাইলের অস্ত্রাগার রয়েছে। ইসলামিক রিপাবলিক অফ ইরানই হলো একমাত্র দেশ যারা পারমাণবিক অস্ত্র তৈরি করার আগেই 2000 কিলোমিটার রেঞ্জের মিসাইল তৈরি করতে সক্ষম হয়েছে, যা দখলদার দেশ এবং মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় সুনির্দিষ্টভাবেই আঘাত করতে সক্ষম। আর এই রেঞ্জের মধ্যে ভারতও পড়ে। এই অস্ত্রগুলো কিন্তু কোনো সাধারণ অস্ত্র নয়। 2024 সালে 1 অক্টোবর রাতে আমরা তার ছোট্ট একটি ট্রেলার দেখেছি মাত্র। কিছু মিসাইল যাদেরকে ব্যবহার করা হয়েছিল ওই রাতে, এগুলো খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর ছিল, যেগুলো প্রথমবারের মতো ইরান ব্যবহার করেছিল। যেমন 2023 সালে তৈরি করা ফাতে মিসাইল, এটা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের ক্যাটাগরির মধ্যেও পড়ে। হাইপারসনিক মানে শব্দের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে টার্গেটের দিকে ছুটে যায়। মানে হলো কেবলমাত্র কয়েক মিনিটে সময় লাগবে ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে। ম্যাপে দেখলে দেখা যায় যে ইরান থেকে দখলদার দেশটি কয়েক কিলোমিটার দূরে। এই দুটো দেশের মধ্যে দূরত্ব প্রায় 1000 কিলোমিটার। কল্পনা করুন যদি দখলদার দেশটি ইরানের ভেতরে প্রবেশ করে, ইরানের নিউক্লিয়ার সাইডে বোম্বিং করে দেয়, তারপরেও দখলদারদের 1 ঘন্টা সময় লাগবে তার এয়ারবেসে ফিরে আসতে। কিন্তু ইরানি মিসাইলগুলো কেবলমাত্র 7 মিনিটের মধ্যেই দখলদার দেশটির এয়ারবেসে আক্রমণ করে ধ্বংস করে দিতে পারবে। তবে প্রশ্ন হলো, কেবলমাত্র ভয়াবহ মিসাইলই কি ইরানের শক্তির মূল উৎস, নাকি ইরানের শক্তির পেছনে আরও কোনো ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে? তো চলুন জেনে নেওয়া যাক। প্রায় 500 বছর ধরে ইরান নামক এই দেশটি পৃথিবীর বুকে বিরাজ করে আসছে, একই সীমান্ত, একই পাহাড় আর একই মূল ভূমি নিয়ে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় রোমান, আরব, তুর্কি ও রাশিয়া এবং ব্রিটেন, এমন কোনো সুপার পাওয়ার দেশ নেই যার সঙ্গে ইরান ফাইট করেনি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এত সংঘর্ষের পরেও আজও পর্যন্ত ইরানকে কেউ পরাজিত করতে পারেনি। তবে এর পেছনে অন্যতম কারণ হলো ইরানের ভৌগোলিক অবস্থান। ইরান 7টা দেশের সঙ্গে তার বর্ডার শেয়ার করে। পূর্বে পাকিস্তান, আফগানিস্তান, তুর্কিমেনিস্তান। পশ্চিমে ইরাক, তুর্কি, আলবেরিয়া এবং আজারবাইজান। ইরানের দক্ষিণ ও পশ্চিমে রয়েছে এক বিশাল জাগ্রস পর্বতমালা। আর এই পাহাড়ের শৃঙ্গগুলি যেন প্রকৃতির এক অনন্য, যা ইরানের দিকে কেউ তেড়ে আসলে তাদের পথ আগলে দাঁড়ায়। পাথর এবং খাদে ভরা এই পাহাড়গুলি অতিক্রম করা বিশেষ কোনো সরঞ্জাম দিয়ে প্রায় অসম্ভব। বলতে পারেন এই পাহাড়গুলি ইরানের রক্ষা কবচ। 1980 সালে যখন ইরাক ইরানে আক্রমণ করে, তখন ইরাকের পরিকল্পনা ছিল যে ইরানের বিপ্লবকে ধ্বংস করা এবং তাদের ভূখণ্ডকে দখল করা। কিন্তু তারা পাহাড়ের ওই কঠোর বেড়ার কাছে এসেই থেমে যায়। টানা 2 বছর ধরে কেবলমাত্র ইরানের দক্ষিণ এবং পশ্চিম ক্রুজস্থান পর্যন্তই প্রবেশ করতে পেরেছিল। আরও দূরে তারা প্রবেশের চেষ্টা করলে জাগ্রস এই পাহাড় দানবের মতো তাদের সামনে দাঁড়ায়। ইরাকের সেনাবাহিনী কোনোভাবেই এই পাহাড় অতিক্রম করতে না পেরে ইরানের ভেতরে আর প্রবেশ করতে পারেনি। এবং আমেরিকার প্রত্যক্ষ সাহায্য ও সহযোগিতা থাকা সত্ত্বেও সাদ্দাম হোসেন উন্নত অস্ত্রের সাহায্যেও ইরানকে দখল করতে ব্যর্থ হয়। অবশেষে কোনো রেজাল্ট ছাড়াই প্রায় 8 বছর ধরে চলা এই যুদ্ধ ধীরে ধীরে থেমে যায়। কিন্তু ইরানের সীমানার অ্যাকচুয়ালি পরিবর্তন হয়নি। ইরানের নর্থে রয়েছে আল বুরুজ মাউন্টেন, যা ইরানকে ক্যাসপিয়ান থেকে সুরক্ষা দিয়ে থাকে। আর এই মাউন্টেনটি ইরানের রাজধানী তেহরানকে নিরাপত্তা দিয়ে থাকে। এবং এখানেই রয়েছে মিডল ইস্টের সব থেকে উঁচু মাউন্টেন, যার নাম মাউন্ট দামাওয়ান। আর এর নর্থে আরও একটা মাউন্ট রয়েছে, মাউন্ট বিনালুট। মনে রাখবেন, এটা কোনো কাশ্মীরি কিং বা হিমাঞ্চলের পাহাড় নয়, এগুলো মিডল ইস্টের সবচেয়ে উঁচু পাহাড়। এই পাহাড়গুলি অতিক্রম করা মোটেই সহজ কাজ নয়। যেভাবে হিমালয়ের কারণে চায়নার আক্রমণ থেকে ভারত নিরাপত্তা পেয়ে থাকে, ঠিক তেমনি এই পাহাড়গুলো বেশ কয়েকটা দেশ থেকে ইরানকে নিরাপত্তা দিয়ে থাকে। এখন যদি কোনো দেশ এই দুর্গম পাহাড় অতিক্রম করে ইরানের ভেতরে প্রবেশও করে, তারপরেও এখানে কঠিন একটা বিশাল বাধা রয়েছে, যেমন দাস্তে লুত এবং দাস্তে কাবের মরুভূমি। লুত মরুভূমিকে মনে করা হয় পৃথিবীর সবচেয়ে উষ্ণ মরুভূমি, যেখানে তাপমাত্রা প্রায় 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এখানে না রয়েছে কোনো খাবার, না রয়েছে কোনো পানি, আছে শুধু অসহনীয় গরম। আর এই কারণেই মঙ্গলরা এখানে বেশ কিছু অঞ্চল দখল করার পরেও বেশি দিন টিকে থাকতে পারেনি। তারা বাধ্য হয়েছিল এই অঞ্চল ছেড়ে চলে যেতে। এগুলো ছাড়াও ইরানের হাতে রয়েছে এক মারাত্মক অস্ত্র। ইরান চাইলেই পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতে পারে।
ইরানের কেসলাই 2500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা দুটো সমুদ্রের মাঝে বিভক্ত। আর এই দুটো সমুদ্রের মাঝেই রয়েছে স্ট্রিট অব মরুভূমি। আর এই জল প্রণালীটি ইরানের একমাত্র শক্তি। যদি ইরান তার নৌবাহিনীর দ্বারা এই প্রণালীটি বন্ধ করে দেয়, তাহলে পুরো পৃথিবীর অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। কারণ পৃথিবীর মোট জ্বালানির 15% এখান দিয়েই মধ্যপ্রাচ্যে যায় এবং ইউরোপ ও নর্থ আমেরিকা এবং অন্যান্য দেশে যায়। এই হরমুজ প্রণালীটি ইরানকে যেমন বাড়তি সুবিধা দিয়েছে, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রণালীটির আশেপাশে থাকা আরব দেশগুলোতে কয়েক ডজন মার্কিন সেনাঘাঁটি করে রেখেছে, শুধুমাত্র এক ইরানকে ঠেকাতে। তবে ইরান এটা খুব ভালোভাবেই জানে যে তারা সরাসরি যুদ্ধে নামলে ইসরায়েল এবং আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব তাকে ঘিরে ফেলবে। আর তাই ইরান কৌশলে প্রক্সিদের দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সরাসরি যুদ্ধে না নেমেও মধ্যপ্রাচ্যে বিভিন্ন প্রক্সিদের দিয়েই ইরান তার শত্রুদের দমন করে আসছে। ইরান এমন কয়েকটা গ্রুপের সাধন করে যারা সবাই ইসরায়েল বিরোধী, যেমন ফিলিস্তিনে হামাস, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়াতে ফাতেমুন বারগেট, ইরাকে আল-বাদার এবং ইয়েমেনের হুতি বিদ্রোহী। এই সকল প্রক্সিদের সাহায্যে ইরান ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে না জড়িয়েও আরব দেশ ও ইসরায়েলের উপরে প্রেসার করতে সক্ষম হয়েছে। ইরান এখন আর সামরিক শক্তির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ইরানের এখন আরও একটা ভয়ানক শক্তি রয়েছে। ইরানের প্রভাব এখন উত্তরে রাশিয়া থেকে শুরু করে পূর্বে চীন পর্যন্ত বিস্তৃত হয়ে গিয়েছে। রাশিয়া ও চীন এখন ইরানের সঙ্গে শক্তিশালী মিত্রতা গড়ে তুলেছে, আর এই মিত্রতাই ইরানকে একদিন অপরাজয় করে তুলবে। ইরানই হবে মধ্যপ্রাচ্যের বস।